আগের কনস্টিটিউশন ক্লাস আমরা ফান্ডামেন্টাল রাইটস, নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করেছি। আবার একবার স্বাগত আমাদের এই ক্লাসে, এই চ্যানেলে। তো কনস্টিটিউশন বা সংবিধান এমন একটা পার্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় এই পোর্শন থেকে প্রশ্ন থাকেই। এবং সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এটা এমন একটা পার্ট, এই পার্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবসময় থেকে যায়। আর ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষাতে প্রিলিতে প্রায় প্রত্যেক বছর প্রিলিমিনারিতে একটি কোশ্চেন, দুটি কোশ্চেন ফান্ডামেন্টাল রাইটস এই পোর্শন থেকে আসে। মেন পরীক্ষায় অবশ্যই দুটি কোশ্চেন আশা করা যায় এই জায়গা থেকে আসবে। আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছি যে যখন সংবিধান কমেন্সমেন্ট হয়েছিল 1950, 26শে জানুয়ারি, সেই সময় 7টি মৌলিক অধিকার ছিল। 44তম সংবিধান সংশোধন 1978 দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ হয়ে যায় এবং 300 ক্যাপিটাল এতে একটি অর্ডিনারি লিগাল রাইট হিসেবে বর্তমানে রয়েছে। বর্তমানে এটা নাগরিকদের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই 6টি মৌলিক অধিকার কি কি সেটাও আলোচনা করেছি আমরা এর আগে। যেটা সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, এবং স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম যেটা 19 থেকে 22, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। এখন আমরা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23 এবং 24, এবং রাইট টু রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে 28, এই দুটো পার্ট কিন্তু আমরা আলোচনা করব। একটা হচ্ছে 23-24, আর একটি হচ্ছে 25 থেকে 28। ভেরি ইম্পর্টেন্ট আছে। তো এই দুটি পার্ট আমরা আলোচনা করব। 23 নম্বর ধারা কি বলা আছে, আমরা একদম ডাইরেক্ট ঢুকে যাই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এখানে দুটি ধারা রয়েছে, 23 এবং 24। কোশ্চেন কিন্তু এরকমও আসতে পারে যে রাইট টু এক্সপ্লয়টেশন কোন কোন ধারায় আলোচনা হয়েছে। 23, 24, 23 থেকে 25, 23 থেকে 28, এরকম কোশ্চেন চলে আসতে পারে, বা 22 থেকে 23। তো এইগুলো মনে রাখতে হবে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার 23 ও 24 নং ধারায় আলোচনা হয়েছে। 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? 23 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার অ্যান্ড অল টাইপ অফ ফোর্সড লেবার মানে বুঝতে পারছি আমরা। বেগার মানে ভিক্ষা করে যারা রাস্তায়, ভিক্ষা বলতে কী বোঝায়, রাস্তায় যারা খাবার বা অর্থ এইটার কাউকে চেয়ে তাদের জীবনযাপন চালায়, তাদেরকে আমরা বলি। তো এখানে কিন্তু এটা প্রহিবিট করা হয়েছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার অ্যান্ড অল টাইপস অফ ফোর্সড লেবার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এবং কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি এ পানিশেবল অফেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ আছে যদি কেউ কোনো ব্যক্তিকে, কোনো নাগরিককে এই ফোর্সড লেবার এতে নিয়ে যায় বা বেগার হিসেবে ইউজ করে, বা ট্রাফিক অর্থাৎ পরিষ্কার কথায় বলতে গেলে ট্রাফিক মানে পাচার, কেনা বেচা করা। তো ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার এবং ফোর্সড লেবার প্রহিবিশন হয়েছে এই ধারাতে, এবং বলা হয়েছে কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি এ পানিশেবল অফেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 23। 24-এ বলা আছে যে নো চিলড্রেন বিলো দি এজ অফ 14 শ্যাল বি এমপ্লয়েড ইন এনি ফ্যাক্টরি অর মাইন অর এনি হ্যাজার্ডাস ওয়ার্ক। যদি বলে যে চাইল্ড লেবারের বিরুদ্ধে বা চাইল্ড লেবার প্রহিবিশনের কথা কোন ধারায় আলোচনা করা হয়েছে, সেটাকে আর্টিকেল 24, 24 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। শিশু শ্রমিক দূরীকরণের কথা কোথায় আলোচনা করা হয়েছে? সংবিধানের 24 নম্বর ধারা। ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে, আবারও আসতে পারে, মনে রাখতে হবে। আর একবার বলি যে নো চিলড্রেন বিলো দি এজ অফ 14, 14 বছরের নিচে কোনো চিলড্রেন, কোনো শিশুকে শ্যাল বি এমপ্লয়েড ইন
এনি ফ্যাক্টরি অর মাইন অর ইন এনি হ্যাজার্ডাস ওয়ার্ক, ফ্যাক্টরি, মাইন এবং কোনো হ্যাজার্ডাস কাজে 14 বছরের নিচের কোনো শিশুকে শ্যাল নট বি এমপ্লয়েড, নিয়োগ করা যাবে না বা যুক্ত করা যাবে না। ভেরি ইম্পর্ট্যান্ট, এই ধারার বলেই 1986-এ সরকার একটি আইন প্রণয়ন করে, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট রেগুলেশন অ্যান্ড প্রহিবিশন অ্যাক্ট, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার রেগুলেশন অ্যান্ড প্রহিবিশন অ্যাক্ট। ভেরি ইম্পর্ট্যান্ট, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, যেটাকে আমরা শর্টে বলে থাকি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। সেখানে 3 নম্বর ধারায় বলে দেওয়া হয়েছে সেকশন 3-তে যে কোনো চিলড্রেনকে কোনো হ্যাজার্ডাস কাজে নিয়োগ করা যাবে না। চিলড্রেনের ডেফিনেশন দেওয়া হয়েছে ওই আইনেরই 2 নম্বর ধারার রোমান 2 অর্থাৎ সাবক্লাস 2-তে। সেখানে বলা হয়েছে যে চিলড্রেন বলতে এনিওয়ান হু ইজ বিলো 14 ইয়ার্স অফ এজ। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, 23 আর 24 হয়ে গেল। আমরা চলে গেলাম রাইট টু রিলিজিয়াস ফ্রিডম বা ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। 25 নম্বর ধারায় কি বলা হয়েছে, প্রত্যেক সিটিজেন, প্রত্যেক নাগরিক, সিটিজেনের কি প্রত্যেক এভরি সিটিজেন হ্যাজ দি ফ্রিডম অফ কনসায়েন্স অফ রিলিজিয়ান। প্রত্যেক নাগরিক তার বিবেক, মতাদর্শ, চিন্তা ভাবনা সব কিছু দিয়ে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে। অ্যান্ড এভরি সিটিজেন ইজ ফ্রি টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ান। এবং যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে এবং সেই ধর্মের আচার আচরণ বা ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন ও সেই ধর্মকে প্রোপাগেট, সেই ধর্ম প্রচার করতে পারবেন, প্রসারিত করতে পারবেন। 25 নম্বর ধারায় এটা বলা হয়েছে। 26 নম্বর ধারায় বলা হয়েছে আর্টিকেল 26, রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স বলা হয়েছে কোনো নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বী মানুষজন, নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ বা কোনো সেকশনের মানুষ ধর্ম এবং দানের উদ্দেশ্যে, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস, ধর্ম এবং দানের উদ্দেশ্যে যে কোনো প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন। এতে বলা হয়েছে 26 ক্লাস এতে। ক্লাস বিতে বলা হয়েছে যে তার নিজস্ব কোনো ধর্মীয় ব্যাপার বা বিষয়, সেই ধর্মের কোনো বিষয় তারা নিজেরাই এটাকে পরিচালনা করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সিতে বলা হয়েছে তারা কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন বা মালিকানা অর্জন করতে পারবেন। ডিতে বলা হয়েছে সেই সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তিকে তারা মেনটেনেন্স অর্থাৎ পরিচালনা করতে পারবেন। এই গেল 26। 27 কি বলা আছে, নো সিটিজেন shall be compelled or obliged to pay any tax for promotion or maintenance of any religion। যে কোনো ধর্মের উন্নতি বা পরিচালনার জন্য কোনো নাগরিককে কোনো ট্যাক্স বা কর প্রদানের জন্য বাধ্য করা যাবে না। তাহলে কোনো নাগরিক কোনো ধর্মের পরিচালনা বা ধর্মের উন্নতির জন্য কোনো রকমের ট্যাক্স বা কর প্রদান করতে বাধ্য নন। এটাই বলা হয়েছে 27। ভেরি ইম্পর্টেন্ট। 27 ভেরি ইম্পর্টেন্ট, 26ও ইম্পর্টেন্ট, 25, 28 দ্য লাস্ট ওয়ান। 28-এ বলা হয়েছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, সেই এডুকেশনাল ইনস্টিটিউশনে ধর্মীয় নির্দেশ বা রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যায় কি না সেই নিয়ে একটি ধারা। 28 ক্লস 1-এ বলা হয়েছে, 28 ক্লস 1-এ বলা হয়েছে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন ফুললি কন্ট্রোলড বাই গভর্নমেন্ট, পুরোপুরি সরকারিভাবে নিয়ন্ত্রিত, সেই সমস্ত ইনস্টিটিউশনে রিলিজিয়াস ইনস্ট্রাকশন বা ধর্মীয় নির্দেশ দেওয়া যাবে না। 2 নম্বর ক্লস 2-তে বলা হয়েছে
যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন স্টেট গভর্নমেন্টের দ্বারা অ্যাডমিনিস্টার্ড, গভর্নমেন্ট দ্বারা, স্টেট গভর্নমেন্ট শুধু নয়, গভর্নমেন্ট দ্বারা অ্যাডমিনিস্টার্ড বাট এস্টাবলিশড বাই এনি ট্রাস্ট অর এন্ডাউমেন্ট, এস্টাবলিশ করছে কোনো ট্রাস্ট বা এন্ডাউমেন্ট, তো তাদের ক্ষেত্রে এই যে উপরের ক্লজ 1-এ যেটা বলা হয়েছে, এই ক্লজ 1 তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্লজ 1 অফ আর্টিকেল 28 শ্যাল নট অ্যাপ্লাই ফর দোজ এডুকেশনাল ইনস্টিটিউশন which are only administered by the government but established by any trust or endowment. ভেরি ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা, যেখানে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন গভর্নমেন্ট এডেড সেই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কোনো ধর্মীয় নির্দেশ বা রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে যারা ওখানে মানে শিক্ষা নিচ্ছে, অর্থাৎ স্টুডেন্টস যারা রয়েছে, তাদের কনসেন্ট নিতে হবে। যদি তারা মাইনর না হয়, ম্যাচিওর স্টুডেন্টসদের ক্ষেত্রে তাদের নিজেদের কনসেন্ট বা সম্মতি নিতে হবে। যদি কোনো স্টুডেন্ট মাইনর থাকে তাহলে তার গার্জেনদের কনসেন্ট বা সম্মতি নিয়ে তবে সেই রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে। তো এই আমি আলোচনা করলাম রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 2324 এবং রাইট টু রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে 28। ভেরি ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস, সামনের ডাব্লিউবিসিএসে এখান থেকে কোশ্চেন আসবেই, এটাই আশা করা যায়। মন দিয়ে শুনে বইটা একটু ফলো করে নিন, আশা করি এই জায়গা থেকে কোশ্চেন ফেল যাবে না, মার্কস উঠবেই। ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ভালো থাকুন, থ্যাংক ইউ।